সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিনে। আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা স্বাস্থ্য এবং স্বাস্থ্য খাতের নানা আঙ্গিক, নানা দিক, নানা বিষয় নিয়ে প্রাসঙ্গিক আলোচনা করে থাকি। সেই ধারাবাহিকতায় খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা অনেক দিন ধরেই হবে করেও হচ্ছে না, সেটা হচ্ছে স্বাস্থ্য খাতের সুশাসন নিয়ে। কোভিড-19 পরিস্থিতিতে আমরা কোভিড নিয়ে অনেক কথা বলেছি আরও আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে, কিন্তু এর মূলে যেই বিষয়টি, অর্থাৎ একটা স্বাস্থ্য খাতকে সঠিক পথে পরিচালিত করার জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে বিষয়টি নিয়ে আলোচনা যতটুকুন হওয়া উচিত তার থেকে কম আলোচনা হয় বলে আমাদের মনে হয়েছে, সেটি হচ্ছে স্বাস্থ্য খাতের গভর্নেন্স বা সুশাসন। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমি আছি ডক্টর তৌফিক জোয়ারদার, জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ। আর অতিথি হিসেবে আমাদের মাঝে আছেন দুজন বিশিষ্ট অতিথি। তারা হচ্ছেন ডক্টর মোহাম্মদ জাকির হোসেন, আবু মোহাম্মদ জাকির হোসেন। তিনি রোগতত্ত্ববিদ ও সাবেক স্টাফ কনসালটেন্ট, এশীয় উন্নয়ন ব্যাংক। এছাড়া তার আরও পরিচয় আছে, তিনি সাবেক পরিচালক, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও রোগ নিয়ন্ত্রণ, স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া তিনি ছিলেন সাবেক আঞ্চলিক উপদেষ্টা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাকে আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। এবং আরও একজন আছেন আমাদের সাথে, ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর। তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, পরামর্শক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এছাড়া তিনি খণ্ডকালীন অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ডক্টর জাকির হোসেন, আমি আপনার কাছে যেতে চাই। আমি জানি যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যে একাডেমিক আলোচনা, তার একজন বলতে গেলে বাংলাদেশে একজন পায়োনিয়ার, একজন প্রথম দিক থেকেই একটা সিস্টেমেটিক এবং একটা একাডেমিক আলোচনার মধ্যে আপনি আছেন। কাজেই আপনার কাছে আমি জানতে চাই যে স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম একটা স্তম্ভ যেটাকে বলা হয় যে গভর্নেন্স বা স্টুয়ার্ডশিপ, সেক্ষেত্রে বা এক্ষেত্রে যে সুশাসনের বিষয়টিও জড়িত আছে এর সাথে। তো বাংলাদেশে ওভারঅল এই বিষয়ে চ্যালেঞ্জগুলো কী বা সমস্যাগুলো কী, স্বাস্থ্য খাতের গভর্নেন্সের চ্যালেঞ্জগুলোকে বা সমস্যাগুলোকে আপনি কিভাবে দেখেন? ডক্টর জোয়ারদার খুব কঠিন একটা প্রশ্ন করেছেন এবং ব্যাপক এর ব্যাপ্তি। আমি খুব অল্পে এটার উত্তর দেওয়ার চেষ্টা করব, জানি না কতটুকু সফল হব। সুশাসনের জন্য কতগুলো মৌলিক প্রতিপাদ্য, আসলে প্রতিপাদ্যের উপস্থিতি প্রয়োজন। যেমন একটি হলো যে অবকাঠামো এবং সেই অবকাঠামোর বিভিন্ন যে স্তর, এবং সেই স্তরে যারা দায়িত্ব পালন করেন তারা, এবং অবকাঠামো যারা তৈরি করেন পরিকল্পনাবিদ তারা, এবং অবকাঠামোগত যে নীতিগুলো গ্রহণ করেন, প্রণয়ন করেন তারা, এবং অবকাঠামোর ভিতরে থেকে যারা বিভিন্ন প্রকল্প, কর্মকাণ্ড, কর্মসূচি পালন করেন সেই ব্যবস্থাপক এবং অন্যান্য যারা কর্মী আছেন। তো এখানে প্রত্যেকটা পর্যায়ে যেটা স্বাস্থ্য একটা ব্যাপক বিষয়, জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং জীবনের প্রতিটি স্তরে আপনার জন্ম থেকে, ইনফ্যাক্ট জন্ম তারও আগে, গর্ভকালীন সময় থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত স্বাস্থ্যের সাথে মানুষের সম্পর্ক থাকে। তো এই যে ব্যাপকতা, প্রত্যেকটা পর্যায়ে, প্রত্যেকটা স্তরে এটা সম্পর্কে যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটা একটা বড় সমস্যা। যারা কাজ করেন তারা, যেমন ধরুন নীতি পর্যায়ে যারা কাজ করেন তারা 2-3 বছর কাজ করেন এবং এই বিষয়টা নিয়ে তাদের আগের কোনো চিন্তা ভাবনা থাকে না, আগের কোনো ওনাদের অভিজ্ঞতা থাকে না একটা। আর দ্বিতীয় কথা হলো, যারা ব্যবস্থাপনায় আছেন তারা কিন্তু ব্যবস্থাপক না, অর্থাৎ ব্যবস্থাপক হিসেবে তাদের কোনো প্রশিক্ষণ নাই, তাদের কোনো অভিজ্ঞতা নাই। আর যারা নীতি প্রণয়ন, যারা পরিকল্পনা করেন, তারা কিন্তু স্বাস্থ্যের পরিকল্পনার বিষয়ে যে বিশেষজ্ঞতা আনা। তো এবং আরেকটা হলো তাদের মধ্যে যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, কে কোথায় শুরু করবেন, কে কোথায় শেষ করবেন, সেটারও কিন্তু সুস্পষ্ট আসলে একটা সীমারেখা দরকার, নীতিমালা থাকা দরকার।
আর যারা যে আইন কানুনগুলো আছে, যে আইন কানুন দিয়ে প্রতিটা স্তরের যারা কর্মী কর্মকর্তা আছেন তাদেরকে ঘিরে রাখা হয়, সেই আইন কানুনগুলোর মধ্যে কিছুটা ফাঁক আছে, এবং সেই আইন কানুন নিয়ে যারা কাজ করেন, যারা অন্য মধ্যে কাজ করেন, তাদের কিন্তু আসলে সেই ব্যাপারে জ্ঞানটা খুব ব্যাপক না। জি, অনেক ধন্যবাদ। তাহলে আমি যেটা আপনার কাছ থেকে পেয়ে থাকি সেটা হচ্ছে যে একটা হচ্ছে আইনের অর্থাৎ আইনগত কাঠামোর অর্থাৎ কাঠামোগত কিছু দুর্বলতা আছে, আর রাইট পারসন ইন দ্য রাইট প্লেস বলে আমরা যে কথাটা বলে থাকি যে সঠিক জায়গায় সঠিক মানুষের থাকা দরকার, সঠিক এক্সপিরিয়েন্স বা ব্যাকগ্রাউন্ডের মানুষ থাকা দরকার, সেখানেও এক ধরনের ঘাটতি আছে যেখান থেকে এই গভর্নেন্স চ্যালেঞ্জগুলো উৎপত্তি হচ্ছে বলে আপনি বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু ডক্টর সবুর আপনার কাছে যেতে চাই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপনি কাজ করেছেন সরাসরি, মানে একজন স্টাফ হিসেবে ওখানে কাজ করেছেন, আবার এর পরবর্তীকালে আপনি বর্তমানে একজন পরামর্শক হিসেবেও সেখানে জড়িত আছেন। একটু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সগুলো আপনার কাছে শুনতে চাই। সেই সাথে যদি একটু আলোকপাত করেন যে কয়েক বছর আগে আমরা দেখলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুটো ডিভিশন করা হয়েছে, স্বাস্থ্য মানে হেলথ সার্ভিস ডিভিশন আর একটা মেডিকেল এডুকেশন অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিভিশন। এই ডিভিশনটা কেন করা হলো বা এটাকে কিভাবে আপনি দেখেন, এটার প্রয়োজন ছিল কিনা বা অন্য কোনোভাবে করা যেত কিনা, অর্থাৎ এই বিষয়ে আপনার মূল্যায়নটা কি? আমার মনে হয় কি আপনার পরের প্রশ্নটার উত্তরটাই আগে দিক, তারপরে যদি সময় হয় আগের প্রশ্নের উত্তর পরে দেওয়া যাবে। এই যে 2016 সালে যে দুটো ডিভিশন হলো, যে কথাটা আপনি বলছেন, এখন এই যে তার কারণ হচ্ছে যে সরকারের আয়তন তো বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, কাজের ব্যাপ্তি বাড়ছে, সুতরাং যে কাজটি আগে একজন করতে পারতেন সে কাজটি করার জন্য এখন দুজন বা তিনজন লাগবে, এটা স্বাভাবিক। এবং আমরা বিভিন্ন মন্ত্রণালয়কেই এরকম ভাগ হতে দেখছি, এটা শুধু স্বাস্থ্যের না। কিন্তু সমস্যা হচ্ছে কি যে এই ভাগ করাটা যদি সুচিন্তিতভাবে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে হতো তাহলে কিন্তু কোনো প্রশ্ন উঠতো না। কিন্তু যেভাবে ভাগটা করা হলো, আপনি খেয়াল করে দেখেন, যদি আপনি ওই ইটা পড়ে থাকেন যে 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 গভর্নমেন্ট অর্ডার দিয়ে দুটো ভাগ করা হলো, এরা রুলস অফ বিজনেস বলে, রুলস অফ বিজনেসে অ্যালোকেশন অফ ডিউটিজের গল্প আছে। তো আপনি যদি ওই গভর্নমেন্ট অর্ডার, এবং খেয়াল করবেন এই অর্ডারটি করেছে কিন্তু ক্যাবিনেট ডিভিশন, আচ্ছা, মানে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ সংস্থা। এখন তারা যে অর্ডারটা করলো, আজকে 5 বছর সেই অর্ডারটাই আমরা মেনে চলছি। দুটো তিনটে জিনিস যদি আপনি দেখেন তাহলে বুঝবেন। বাংলাতে বলা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা, আর ইংরাজিতে বলা হচ্ছে মেডিকেল এডুকেশন। যাদের ন্যূনতম ধারণা আছে বাংলা এবং ইংরাজিতে, তারা বুঝবে যে স্বাস্থ্য শিক্ষার মেডিকেল এডুকেশন এক না। স্বাস্থ্য শিক্ষার ইংরাজি হেলথ এডুকেশন। হেলথ এডুকেশন বলতে আমরা অন্য জিনিস বোঝাই, আর মেডিকেল এডুকেশন বলতে অন্য জিনিস বোঝাই। কিন্তু এই ভুলটিও, মানে অন্তত হাফে ডজন জায়গাতে আমি বলার পরও এই ভুলটি কিন্তু সংশোধিত হয়নি। এটা গেল এক। 2 নম্বর কথা হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় যখন ভাগ হয়ে গেল এই দুই বিভাগে, তাহলে স্বাস্থ্য বিভাগেরও তো এরকম ভাগ হওয়ার দরকার। সেই ভাগটি হলো অনেক পরে এসে, অতি সম্প্রতি। তাহলে দুষ্টু লোকেরা যে কথাটা বলে সেটাকে একেবারে দুষ্টামি বলে উড়িয়ে দেওয়া যায় না, যে পদের চাইতে অধিক সংখ্যক আমলা, সচিব এবং অতিরিক্ত সচিব এবং যুগ্ম সচিবের পদোন্নতি পেয়েছে, যাদের বসার কোনো জায়গা নেই, তাদের বসার জায়গা করে দেওয়ার জন্য মন্ত্রণালয় ভাগ করাটা অতি জরুরি ছিল, যাতে কি একটা সচিবের বসার জায়গা হয়, 3টা অতিরিক্ত সচিবের বসার জায়গা হয়, ঠিক আছে। এবং তারপরেও আপনি দেখবেন যে ওখানে যুগ্ম সচিবের জায়গাতে অতিরিক্ত সচিব কাজ করছে, এই গল্পগুলো তো রয়েছে। ফলে এটি যে, আর ওই অর্ডারে আরও বহু ঝামেলাগুলো রয়েছে, যে ঝামেলাগুলো এখন হাড়ে হাড়ে সবাই বুঝছে, এবং অর্ডারের ভিতরে পারস্পরিক এত অসঙ্গতি রয়েছে, যেগুলো অনেকবারই বলা হয়েছে, কিন্তু ক্যাবিনেট ডিভিশনের অর্ডার বদলানোর প্রচেষ্টা নেওয়ার মতো সাহস কাউকে করতে আমি দেখিনি এ পর্যন্ত, ঠিক আছে। একটা উদাহরণ দিই, যে হেলথ সার্ভিস ডিভিশনের হাতে রয়ে গেছে বিসিএস হেলথ ক্যাডারের অ্যাডমিনিস্ট্রেশন, আর সমস্ত মেডিকেল কলেজ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল অথবা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি পড়ে গেল মেডিকেল এডুকেশনের ভাগে। এখন শিক্ষক আসবে কোত্থেকে? মেডিকেল কলেজের শিক্ষক যদি হেলথ সার্ভিস ডিভিশন পোস্টিং না দেয়, তাহলে তো বিনা শিক্ষকেই মেডিকেল কলেজ চালাতে হবে, এবং চলছে তাই, ঠিক আছে। তো ফলে জিনিসগুলো যথেষ্টভাবেই করা যেতে পারতো, এবং করার দরকার নেই আমি তা বলছি না, করাতে সুবিধা হয়েছে, কিন্তু আসলে কি উদ্দেশ্য ছিল সেটি নিয়ে ডাউট করাই যেতে পারে।
আর আপনি প্রথমে যে প্রসঙ্গটা বললেন, এটা কিন্তু সরকারের খুব পরিষ্কার বলা আছে, ওই যে অ্যালোকেশন অফ বিজনেসে বলে দেওয়া আছে যে মন্ত্রণালয়ের দায়িত্ব কী, মন্ত্রণালয়ের বিভাগের দায়িত্ব কী, তার অধীনস্থ অধিদপ্তরগুলোর দায়িত্ব কী, এগুলো খুব সোজা করে বলা আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা নিজের কাজটা করা পছন্দ করি না, অন্যের কাজটাতে হাত দেওয়া পছন্দ করি। এবং যে কারণে মন্ত্রণালয়ের কাজ হচ্ছে নীতি নির্ধারণ করা এবং দিক নির্দেশনা দেওয়া, তারা সেই কাজটি একদমই না করে ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব যে ডাইরেক্টরেটের, তাদের কাজে হাত দিচ্ছেন। এবং তারা তো সবাই মা দুর্গা না যে 10 হাত আছে, সুতরাং নিজের কাজটা আর হচ্ছে না, নীতি নির্ধারণও হচ্ছে না, ইমপ্লিমেন্টেশনে হাত পড়ছে, এই হচ্ছে সমস্যা। জি, আমরা যে ইমপ্লিমেন্টেশনের পার্টটি আপনি বললেন সেটা নিয়ে আমি পরবর্তী প্রশ্ন করব। আমি ডক্টর জাকির হোসেনের কাছেই যাব, কিন্তু বিরতির পরে, একটা বিরতির সময় হয়ে গিয়েছে, যে ইমপ্লিমেন্টেশনের পার্ট, ডিরেক্টরেটের কাজের গভর্নেন্সের চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমাদেরকে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আমরা ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিনে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা বিরতির আগে কথা বলছিলাম স্বাস্থ্য ব্যবস্থার নানা চ্যালেঞ্জ এবং গভর্নেন্স চ্যালেঞ্জগুলো নিয়ে। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমি প্রথমেই ডক্টর জাকির হোসেন আপনার কাছে যেতে চাচ্ছি যে আপনি মিনিস্ট্রি অফ হেলথের, অর্থাৎ যে আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ে পর্যায়ের যে চ্যালেঞ্জগুলো গভর্নেন্স, সেটার কথা আপনি খুব চমৎকারভাবে বলেছেন, কিন্তু আপনি কিন্তু ব্যক্তিগতভাবে ডিরেক্টরেট জেনারেল অফ দ্য হেলথ সার্ভিসেসেও কাজ করেছেন, অর্থাৎ যেটাকে আমরা ইমপ্লিমেন্টেশন বডি বলি। তো সেখানেও নিশ্চয়ই নতুন কিছু চ্যালেঞ্জ আছে বা ভিন্নধর্মী কিছু চ্যালেঞ্জ আছে, সেগুলো নিয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ইমপ্লিমেন্টেশন লেভেলে, অর্থাৎ ডিরেক্টরেট জেনারেল লেভেলে, অধিদপ্তর পর্যায়ে যেই সমস্যাগুলো গভর্নেন্সের আছে, সেগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। ধন্যবাদ। আমি আসলে এটাও বলবো যে অনেক ব্যাপক ইস্যু, এবং আমি সবগুলো বিষয় এখানে স্পর্শ করতে পারবো না, কয়েকটা শুধু আমি এখানে আলোচনা করব। একটা হলো যে অধিদপ্তরের উপরে কিন্তু আমাদের সময় মন্ত্রণালয় থেকে বিশেষ বিশেষ কিছু মন্ত্রী, তাদের কাছে কিন্তু আমাদের প্রচুর আমাদের উপরে প্রেশার আসতো তাদের নির্দেশ বা অনুরোধ রাখার জন্য, যেটা আমরা অনেক সময় রাখতে পারিনি, কিন্তু যারা রাখতে পারেনি তাদের অনেককে কিন্তু বিপদে পড়তে হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। এবং আবার আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে যারা পরিচালক আছেন, তাদের নিজেদের মধ্যে আবার একটা টাগ অফ ওয়ার চলে যে কার ক্ষমতা কতখানি, কে কতখানি প্রিয় হতে পারে উপরের দিকে সেটা। এবং অনেক সময় দেখা যায় যে আমার যে বাস্তবায়নযোগ্য যে কাজগুলো, সেগুলো যেটা ডক্টর সবুর একটু আগে বললেন, সেটা রেখে আমি অন্য কাজে ব্যস্ত থাকি। যেমন রাজনৈতিক যে সম্পর্ক রাখা, এটাকে বৃদ্ধি করা, শক্তিশালী করা, এটা অনেক সময় মনে করেন অনেকে যে মহাপরিচালক হওয়ার জন্য, ওই পদে যাওয়ার জন্য এগুলা খুব প্রয়োজনীয় এবং অন্য কাজের চাইতে এগুলা কম গুরুত্বপূর্ণ না। এইটা আরেকটা হলো স্বাধীনভাবে কাজ করা। অনেক মহাপরিচালক ছিলেন যাদের সাথে কাজ করে স্বাধীনভাবে কাজ করা গেছে, অনেক সচিব ছিলেন যাদের সাথে কাজ করে স্বাধীনভাবে কাজ করা গেছে, কিন্তু এটা আবার সবাই পারেনি, কেউ কেউ পেরেছে তার স্বাধীনভাবে। যেমন আমি একটা উদাহরণ দিই, এই যে মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয় উপজেলায়, জেলাতে, ওখানে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়, অনেক অভিযোগ আছে। তো আমি তখন একটা নির্দেশনা দিলাম কিভাবে এই সার্টিফিকেটটা দিতে হবে। এইটা নিয়ে মহাপরিচালকের কাছে আমার বিরুদ্ধে আরেকজন পরিচালক নালিশ করলেন যে স্যার, উনি আমাদের হাতে হাতকড়া পরানোর জন্য ব্যবস্থা করছেন। তা আমি বললাম আমি উল্টা, যাতে আমার মেডিকেল অফিসার, সিভিল সার্জন, এরা যাতে হাতকড়া না পড়ে সেই নির্দেশনটা আমি দিয়েছি। এবং এটা কিন্তু শেষ পর্যন্ত এখনো বাংলাদেশে এটা চালু আছে, কারো হাতকড়া পড়েনি। তো এই ধরনের আর কি একটা। আরেকটা হলো যে বর্তমানে যে অবস্থাটা, আমরা লাইন ডিরেক্টর করেছিলাম কেন, যে যিনি ডিরেক্টর, পরিচালক, তিনি লাইনের পরিচালক হবেন। আমি যখন ঢুকি তখন দেখলাম যে তখন প্রকল্প ছিল, প্রকল্পের পরিচালক ছিল, তারা সাধারণ মেডিকেল অফিসার প্রকল্প পরিচালক হয়ে গেছে। তাদের বিরাট সাংসকতলা, গাড়ি টাড়ি, অফিস, লোকজন, অথচ অনেক বিভাগীয় পরিচালকের কিন্তু একটা গাড়ি নেই, মিটিং এ যেতে হবে, গাড়ি নাই, এই অবস্থা। তখন আমরা কেন হয়েছে বলে মনে করেন? একটা রাজনৈতিক একটা যে টানাপোড়েন আছে, সম্পর্ক তৈরি করা, সেটা। তারপরে আমরা যখন বললাম যে পরিচালককে লাইন পরিচালক হতে হবে, যেটা এখন আপনার লাইন ডিরেক্টর, প্রোগ্রাম ম্যানেজার, এই পদগুলো, তো সেগুলো আমরা তখন তৈরি করলাম। যে কিন্তু এখন যা হয়েছে
যে লাইন পরিচালক একজন, পরিচালক আরেকজন, দুইজনের মধ্যে এখন একটা আসল একটা পরিচালকের কাজ 5 জনে ভাগ করে নিয়েছে, একটা সমন্বয়ের সমস্যা হয়ে গেছে, কেউ সমন্বয় করছে না। এটা কিন্তু বারবারই কথাটা উঠে এসেছে বিভিন্ন সময়। তো এইগুলো এখন আসলে আপনার হ্যাঁ স্ট্রিমলাইন করতে হবে, সমন্বয়ের একটা অভাব হয়ে গেছে। আর অনেকেই অনেকে যেটা বললেন যে অনেকেই এসে পদে বসে যায়, কিন্তু পদের সেই যোগ্যতা আছে কিনা সেটা অনেক সময় কিন্তু ওই এক কথা বারবারই আসছে যে মানে যেই জায়গায় যেই মানুষ বা যেই স্কিল সেট দরকার, আমরা হয়তো সেই জায়গায় সেই স্কিল সেটের মানুষকে রাখতে পারছি না, ভিন্ন একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে অন্য কাউকে নিয়ে আসছি। তো এই বিষয়ে এই চ্যালেঞ্জগুলো আরেকটা কথা বলে রাখি, অনেক সময় দেখা গেছে এমন কাউকে একজনকেই লাইন পরিচালক করা হয়েছে, কিন্তু যে যার ইতিহাস আমরা জানি এবং আমরা জানি যে সে লোকটা ভালো কাজ করতে পারবে না, এবং তাদেরকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, হয়তো তার আইন পর্যন্ত গড়িয়ে গেছে সেখানে। এটা তো আমরা আগেই জানতাম যে এটা ঘটতে যাচ্ছে, ঘটতে পারে, তারপর এটা করা হয়েছে। অনেক ধন্যবাদ। আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা কিভাবে করা যায় সেটা নিয়েও আলোচনা করব একটু পরে। তার আগে আমি একটু ডক্টর সবুর আপনার কাছে যেতে চাই। ডিরেক্টরেট জেনারেল অফ দ্য হেলথ সার্ভিসেস বা স্বাস্থ্য অধিদপ্তর যেটাকে বলি, এর পাশাপাশি আরেকটা পুরনো অধিদপ্তর রয়েছে যে ফ্যামিলি প্ল্যানিং বা পরিবার পরিকল্পনা যে অধিদপ্তর, সেটারও কিছু নিশ্চয়ই এরকম চ্যালেঞ্জ আছে। তো আপনি তো সরকারের ভেতরের বাহিরের সব দিক থেকে খুব কাছে থেকে দেখেছেন, এখানে চ্যালেঞ্জগুলো কি? বিশেষ করে একটা ডাইকোটমির কথা, হেলথের সাথে ফ্যামিলি প্ল্যানিংয়ের ডাইকোটমির যে কথাটা শোনা যায়, তার ইতিহাস, তার র্যামিফিকেশন, এগুলো নিয়ে যদি একটু আলোচনা করেন। আমি একটু পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কথা বলতে গেলে পরিবার পরিকল্পনা কর্মসূচির কথাটা বলতে হবে। কারণ কর্মসূচিটাকে চালানোর জন্যই তো অধিদপ্তর, তো কর্মসূচিটা যেভাবে ইভলভ করেছে অধিদপ্তরটাও কিন্তু ওভাবে ইভলভ করেছে। এখন একেবারে শুরুতে আমাদের যখন পরিবার পরিকল্পনা কর্মসূচি ছিল, তখন পরিবার পরিকল্পনা কর্মসূচি ছিল, কন্ট্রাসেপটিভ ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা ছিল। কিন্তু কালক্রমে দেখা গেল যে শুধু কন্ট্রাসেপটিভ দিয়ে এটা অ্যাকসেপ্টেড হচ্ছে না মানুষের কাছে, ঠিক আছে? তো তার জন্য একটা সুইট কোটিং লাগবে, যেটা হচ্ছে MCH, ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ। তো তখন প্রোগ্রামের নামটা বদলে গেল ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ ফ্যামিলি প্ল্যানিং, MCHFP, যে নামে এখনও আছে। এখন যখনই আপনি MCH লাগাবেন, তখন তো MCH সার্ভিস দেওয়ার জন্য টেকনিক্যাল লোক লাগবে, তাই না? প্যারামেডিক লাগবে, ডাক্তার লাগবে, ঠিক আছে? আর এর ভিতরেও কিছু কন্ট্রাসেপটিভ আসলে যেগুলো মোর ইফেক্টিভ, যেগুলোকে আমরা মিডিয়াম টার্ম বা লঙ্গার টার্ম বা ক্লিনিক্যাল কন্ট্রাসেপটিভ বলি, সেগুলোর জন্য ক্লিনিক্যাল লোক লাগবে। তাহলে প্রোগ্রামে ক্লিনিক্যাল লোক ঢুকে পড়লো, সেখানে মেডিকেল অফিসাররা এসে গেল, MOMCHরা এসে গেল। প্রথম দিকে MOMCH আসতো হেলথের থেকে ডেপুটেশনে। এখন খেয়াল করবেন, যখন এই প্রোগ্রামটা শুরু হয়েছিল, তখন যে পরিবার পরিকল্পনা অফিসাররা ছিলেন, তাদের কিন্তু দারুণ শান শৌকত ছিল। যে শান শৌকতের কথা বলছেন, কীরকম শান শৌকত ছিল একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। তখনকার সময় থানাতে সবচেয়ে বড় অফিসার ছিল CO রেভিনিউ, CO ডেভেলপমেন্ট, সার্কেল অফিসার রেভিনিউ, সার্কেল অফিসার ডেভেলপমেন্ট, আর থানা পর্যায়ে কিছু অফিসার ছিল। এই CO ডেভেলপমেন্টেরও কিন্তু মোটরসাইকেল ছিল না, কিন্তু আমার থানা ফ্যামিলি প্ল্যানিং অফিসারের মোটরসাইকেল ছিল। সুতরাং CO TFPOর মোটরসাইকেলের পেছনে চড়ে ট্যুরে যেত, তাহলে TFPOর লেভেলটা কোথায় ছিল বোঝেন। এখন যখনই ডাক্তার এসে প্রোগ্রামে ঢুকে গেল, আপনারা জানেন যে BCS সার্ভিসে যখন ডাক্তার এবং ফ্যামিলি প্ল্যানিং অফিসার দুজনেই একই সাথে ঢোকে, কিন্তু ডাক্তাররা দুটো ইনক্রিমেন্ট বেশি পায়, এটা আর্কিটেক্টরাও পায়। পড়ার জন্য 1 বছর বেশি পড়ে আর 1 বছর ইন্টার্নশিপের জন্য। ফলে শুরুতে কিন্তু মেডিকেল অফিসার একটু আগে থাকে, ফলে মেডিকেল অফিসার এবং TFPOদের ভিতর টাসেলটা শুরু হলো। এবং এই টাসেলটা যখন শুরু হলো, তখন দেখা গেল যে যারা হেলথের থেকে ফ্যামিলি প্ল্যানিংয়ে যেত, ওরা তখন উইথড্র হয়ে হেলথে চলে গেল। তারপরে ফ্যামিলি প্ল্যানিং কিন্তু নিজস্ব লোক রিক্রুট করলো, ডাক্তার রিক্রুট করলো, কিন্তু তাদেরকে BCS ফ্যামিলি প্ল্যানিং ক্যাডারের অন্তর্ভুক্ত করেনি। এবং আজকে পর্যন্ত যারা মেডিকেল অফিসার, ফ্যামিলি প্ল্যানিংয়ে মেডিকেল অফিসার আছে, ইনক্লুডিং ডাইরেক্টর MCH, আমার খুবই পরিচিত বন্ধু, উনি যখন রিটায়ার করবে তখন কিন্তু মেডিকেল অফিসারের রিটায়ারমেন্ট বেনিফিটই পাবে। উনি হয়তো ডাইরেক্টর চেয়ারে বসছেন, বাট হি ইজ এ মেডিকেল অফিসার, বিকজ যেহেতু ক্যাডারে এটা ঢুকানো হয়নি, সেহেতু তাদের কোনো প্রমোশন হয় না। আর ওদিকে ফ্যামিলি, তাহলে ডাক্তারদের সাথে ফ্যামিলি প্ল্যানিং অফিসারদের একটা দ্বন্দ্ব। আর ফ্যামিলি প্ল্যানিং আগে নন ক্যাডার ছিল, পরে যখন ফ্যামিলি প্ল্যানিং ক্যাডার হলো, তাহলে ক্যাডারের অফিসার যারা হলো আর নন ক্যাডার, তাদের ভিতর দ্বন্দ্ব। এই ত্রিবিধ দ্বন্দ্ব যখন শুরু হলো, তখন ভাইয়ে ভাইয়ে যখন যুদ্ধ বাঁধে, তখন পাড়াপড়শিরা এসে ঘর দখল করে। তো এখানে পাড়াপড়শি চলে আসলো আমাদের প্রশাসন ক্যাডারের লোকজন। সুতরাং প্রশাসন ক্যাডারের লোকজন ডিজি, ডাইরেক্টর, ডিভিশনাল ডাইরেক্টর পর্যন্ত হচ্ছে প্রশাসন ক্যাডারের লোক। তাহলে আপনি ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামের দিকে তাকিয়ে দেখেন যে উপরের দিকে হচ্ছে খেপে আসে খেপে যায় লোক,
আর নিচে হচ্ছে কমপ্লিটলি ডিসস্যাটিসফাইড পিপল। কিন্তু ওনারা যারা একদম উপরের লেভেলে আসেন তাদের তো আসলে অনেক বড় দায়িত্ব থাকে এবং বিষয়টাকে বোঝার একটা বিষয় থাকে, তারা কি সেটা বুঝতে পারে? বুঝবে কি, আসেই তো আপনার 2 থেকে 3 বছরের জন্য, এসেই বিদেশ সফর, কোথায় ট্রেনিংয়ের খাম আছে এইগুলা খোঁজ নিতে নিতেই তাদের। কিন্তু এটা খুব সারপ্রাইজিং না যে আমাদের নীতি নির্ধারণী মহল থেকে এই সহজ জিনিসটি তারা বুঝতে না চাচ্ছে না। বোঝার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে যে এখন আপনি খেয়াল করেন যে একটা জয়েন্ট সেক্রেটারি ওএসডি হয়ে সচিবালয়ের বারান্দা দিয়ে ঘোরার চাইতে ডিজি অফিসের ডাইরেক্টর হিসেবে আসা, তো তার জন্য একটা গাড়ি আছে, সব কিছু আছে, এয়ার কন্ডিশন চেম্বার আছে, কিন্তু সে আবার লেখার সময় লেখে ডাইরেক্টর ব্র্যাকেটে জয়েন্ট সেক্রেটারি। অন্য ডাইরেক্টরদের সাথে আবার আমাকে ভুল করবেন না, আমি জয়েন্ট সেক্রেটারি, ঠিক আছে, এবং পরিচয় দেওয়ার সময় তাই বলে আমি ডিভিশনাল ডাইরেক্টর ফ্যামিলি প্ল্যানিং, আমি কিন্তু জয়েন্ট সেক্রেটারি, ঠিক আছে। ফলে ফ্যামিলি প্ল্যানিংয়ের গভর্নেন্সের গল্পটা তো আপনি বুঝছেন, এবং যে কারণে প্রোগ্রামের 12টা বেজে গেছে, তার কারণ হচ্ছে যে প্রোগ্রাম ইজ লেড বাই পিপুল হু ডাজন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রোগ্রাম। যারা ইমপ্লিমেন্টেশনে আছে তাদের নিজেদের ভিতর যথেষ্ট ঝগড়াঝাটি রয়েছে, এবং যে কারণে পারফরমেন্স জিরো। আর গোড়াতে যে কথাটা বললাম, ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্লিনিক্যাল পারফরমেন্সটা হচ্ছে না, তার কারণ হচ্ছে ক্লিনিক্যাল লোক নাই তো। এখন ছেলে পেলে অনেক চালাক চতুর হয়েছে, হঠাৎ করে যদি কেউ এমএমসি হিসেবে রিক্রুটেড হয়, পরের বিসিএসে সে কিন্তু বিসিএস দিয়ে আবার এদিকে চলে আসে, কারণ ঢোকার পরেও বুঝে যায় যে ফাঁদে পড়ে গেলাম আমি। সুতরাং ফ্যামিলি প্ল্যানিং কখনো ডাক্তার রিটেন করতে পারে না। ডাক্তার রিটেন করতে না পারলে ভ্যাসেক্টমি টিউবেক্টমি করবেটাকে, আপনার যে প্যারামেডিকগুলোকে সুপারভাইজ করবে কে? হাফ অফ দ্য এমএমসিস পজিশনস আর ভ্যাকান্ট নাও, ঠিক আছে। তো এই হচ্ছে সংক্ষেপে আপনার পরিবার পরিকল্পনার ইতিবৃত্ত। অনেক ধন্যবাদ। আমরা এরপরে একটু ডক্টর জাকির হোসেনের কাছে আমরা ফেরত যাব, কিন্তু তার আগে একটা বিরতি নিতে চাচ্ছি। বিরতির পরে আমরা ফিরে এসে আপনার কাছ থেকে যে বিষয়গুলো আপনি বললেন, তুলে ধরলেন, তার সমাধানের উপায়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, অনেক সমস্যার কথা এসেছে, সমস্যার সমাধানের জন্য আমাদের সাথেই থাকুন। এর পরবর্তী আমরা একটা বিরতির পরে যখন ফিরে আসবো, এই সমাধানগুলো নিয়েও আমরা কথা বলার চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিনে, সাথে থাকার জন্য ধন্যবাদ। যেমনটা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে, ডক্টর জাকির হোসেন, আপনার কাছ থেকে আমরা শুনেছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের গভর্নেন্স বা শাসনের বা সুশাসনের সমস্যাগুলো নিয়ে, শুনেছি স্বাস্থ্য অধিদপ্তরের সমস্যাগুলো নিয়েও। কিন্তু শুধু সমস্যার কথা বলে বসে থাকলে তো আমাদের চলবে না, তার সমাধানের রাস্তাও বের করতে হবে। এবং সেই বিষয়ে আপনি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে বা আন্তর্জাতিক কনসালটেন্ট হিসেবে, বিভিন্ন পরামর্শক হিসেবে কাজ করছেন, কাজে পরামর্শ দেওয়া আপনাকেই সাজে। আপনি কি বলবেন যে এগুলো থেকে উত্তরণের উপায় কি হতে পারে, সমস্যাগুলো যেগুলো আপনি বলেছেন? দেখুন, প্রথমে হলো যে যে পদগুলো আছে সেগুলোকে সুসমন্বিত করতে হবে। দায়িত্বকে যদি ভাগ করে দেন তাহলে ক্ষমতাও ভাগ করতে হয়। ক্ষমতা যত ভাগ করবেন ততই একটা অসুবিধা হতে পারে যে ক্ষমতায় এমন কেউ চলে আসতে পারেন যে যাকে হয়তো উপযুক্ত মনে করা হয় না। তাহলে দায়িত্ব এবং ক্ষমতাকে পাশাপাশি রাখতে হবে, সুসংগত করতে হবে। দ্বিতীয় কথা হলো, ওই সমস্ত পদে যাদেরকে আনা হবে তাদেরকে একটু পরীক্ষা নিরীক্ষা করে আনা ভালো। তাদের ইতিহাস ঘেটে দেখা উচিত যে তারা এর আগে যে পারফরমেন্স তারা করেছে তাদের নিজস্ব ক্ষেত্রে সেখানে কত ভালো করেছে। আমি এখানে একটা কথা বলি যে আমার সময়ে আমি মহাপরিচালক এবং সচিব মহোদয়কে একটা প্রস্তাব দিয়েছিলাম যে সিভিল সার্জন যাদেরকে করা হয় তাদেরকে মৌখিক পরীক্ষা নিয়ে সিভিল সার্জন করা উচিত, যাতে করে উনি ডিসির সাথে এসপির সাথে বসে কথা বলতে পারেন। তো এই ধরনের আসলে আমাদের যখন লাইন পরিচালক এই ধরনের একটা ব্যবস্থা থাকা দরকার। আর সবচেয়ে বড় কথা হলো যে এখন যে স্বাস্থ্য অধিদপ্তর আছে সেখানে কিন্তু সবসময় যারা আসে তারা কিন্তু অধ্যাপনার সাথে সংযুক্ত, তারা কিন্তু ব্যবস্থাপনার সাথে কোনো অভিজ্ঞতা তাদের নাই। আপনার ইউএচওপিও সিভিল সার্জন ডিভিশন ডিরেক্টর হয়ে তারপরে উনি হবেন এরকম নাই। এবং যারা আসেন তারা কেউই কিন্তু জনস্বাস্থ্যের সাথে খুব একটা সম্পৃক্ত না। জনস্বাস্থ্যের অনেকে মনে করেন ডাক্তার হলেই বোধহয় জনস্বাস্থ্যবিদ হয়ে যায়, একটু কাজ করলেই জনস্বাস্থ্যবিদ হয়ে যায়। সেটা যে কত ব্যাপক এলাকায় সেটা মানুষের ধারণা নাই। যারা নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করেন তাদেরও ধারণা নাই, যারা বাস্তবায়নে আসেন তাদেরও ধারণা নাই। আসলে যতক্ষণ পর্যন্ত জনস্বাস্থ্যের আলাদা একটা অবকাঠামো না হচ্ছে এবং সেখানে এই ধরনের অভিজ্ঞতা সম্পর্কে মানুষকে আপনার যদি আপনি পদায়ন না করেন তাহলে কিন্তু জনস্বাস্থ্যের যে সমস্যাগুলো সেগুলো দক্ষভাবে এফিসিয়েন্টলি, যেটা বলবো এফিসিয়েন্টলি এবং ইফেক্টিভলি করা যাবে না। কোভিড-19 আমরা দেখেছি যে মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে,
এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, আইন জানা যাচ্ছে না, প্রকিউরমেন্টের যে অ্যাক্টগুলো আছে সেগুলো আমরা ভালো করে জানি না। এগুলো যারা জানেন তারা কিন্তু অ্যানাটমি ফিজিওলজির শিক্ষক না, তারা কিন্তু অন্য জনস্বাস্থ্যের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। তো জনস্বাস্থ্যের লেখাপড়া করা, জনস্বাস্থ্য অভিজ্ঞতা সম্পন্ন এই ধরনের মানুষকে কিন্তু প্রদান করতে হবে। এবং অবশ্যই জনস্বাস্থ্যের আলাদা অবকাঠামো যদি না করা হয় তাহলে জনস্বাস্থ্যের কিন্তু উন্নয়ন হবে না, রোগ নিয়ন্ত্রণ কাজটা খুব দক্ষভাবে হবে না। অনেক ধন্যবাদ। খুব চমৎকার আমরা কিছু গাইডেন্স পেয়েছি যে কিভাবে আসলে উত্তরণ ঘটানো যেতে পারে, সেটার একটা আউটলাইন আমরা পেয়েছি ডক্টর জাকির হোসেনের কাছ থেকে। আমি ডক্টর সবুর আপনার কাছে আসতে চাই। আমরা বেশ কিছু অধিদপ্তরের কথা বলেছি, স্বাস্থ্য অধিদপ্তরের কথা শুনেছি, মিনিস্ট্রি অফ ডিরেক্টরেট জেনারেল অফ দ্য ফ্যামিলি প্ল্যানিংয়ের কথাও শুনেছি। এর বাইরে আরেকটা অধিদপ্তর আছে যেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও খুব বেশি দিন হয়নি অধিদপ্তরের মর্যাদা পেয়েছে, সেটা হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ দ্য নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। এবং সেখানে একটা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দু ধরনের সীমাবদ্ধতার কথা আমরা শুনি, যে সংখ্যায়ও তাদের কম আছে এবং সেবার মানের দিক থেকেও এক ধরনের সীমাবদ্ধতার অভিযোগ শোনা যায়। তো এখানে চ্যালেঞ্জগুলো কী কী, অর্থাৎ গভর্নেন্স বা সুশাসনের সমস্যাগুলো এই ডিপার্টমেন্টে বা এই অধিদপ্তরে কী? এখন ধন্যবাদ আপনাকে। আপনি আবারও যেটা বলি যে আপনি নিজেই বললেন যে এটা ডিজি স্ট্যাটাসে এসছে কিন্তু সবে, ঠিক আছে, 2016 সালে। হ্যাঁ, এখানে দুটো জিনিস ছিল। এটা আগে ছিল ডাইরেক্টরেট অফ নার্সিং। জি। তো মিডওয়াইফারি কোর্সটাও আমরা পরে চালু করেছি, সেই কারণে নার্সিংয়ের সাথে মিডওয়াইফারিও যোগ হয়েছে। এখন আবার ওই ইতিহাস থেকে আপনাকে টানতে হবে, যখন ডাইরেক্টরেট অফ নার্সিং ছিল আমাদের, তখন এই নার্সিং কিন্তু খুব শক্তিশালী পেশাজীবী সংগঠন, এর ভিতরে অন্য কেউ আসতে পারবে না। আপনি ডাক্তার হতে পারেন কিন্তু নার্সের টিচার হতে পারবেন না। নার্সের টিচার হতে পারবেন, পার্ট টাইম পড়াতে পারবেন, সমস্ত নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট চলে কিন্তু পার্ট টাইম সদর হাসপাতাল আর মেডিকেল কলেজের ডাক্তার টিচার দিয়ে। কিন্তু আপনি এনটিসির প্রিন্সিপাল কোনো ডাক্তারকে বানাতে পারবেন না, কালকে আন্দোলন শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো যথারীতি আমাদের এই ডাইরেক্টরেট অফ নার্সিং যখন ছিল তখন তার এডি ডিডি ডাইরেক্টর বানাতে হতো নার্সদেরকে। খেয়াল করে দেখেন এই নার্স কারা, যারা এসএসসি পাশ করে নার্সিংয়ে ভর্তি হয়েছিল। এখন একটা এসএসসি পাশ করা ভদ্রমহিলাকে আপনি ডাইরেক্টর পর্যন্ত কি বানাতে পারেন, যে কারণে অধিকাংশ সময় চার্জে দিয়ে ডাইরেক্টর করে রিটায়ার করিয়ে দেওয়া হতো। এখন এই অবস্থায় যখন প্রধানমন্ত্রী আপনার নার্সিংকে ক্লাস 2 করে দিল আর ডাইরেক্টরটাকে উন্নীত করতে হবে, তখন ডিজি পদ সৃষ্টি হয়ে গেল। এখন যে নার্স আপনার ডাইরেক্টর হওয়ার যোগ্যতায় রাখে না এসএসসি পাশের কারণে, তাকে আপনি ডিজি বানাবেন কি করে? সুতরাং আমাদের আমলাতন্ত্র সুযোগটা নিয়ে নিল, অ্যাডিশনাল সেক্রেটারি রাস্তা দিয়ে ঘুরতেছে, সুতরাং অ্যাডিশনাল সেক্রেটারি বসাই দাও এখানে, সুতরাং অ্যাডিশনাল সেক্রেটারি বসে গেছে। এবং বর্তমানে যিনি মহাপরিচালক ভদ্রমহিলা আছেন আমার ভালো পরিচিত, যথেষ্টই পরিচিত, এবং আমি ওনাকে একদিন দেখা হলো এক জায়গায় মিটিংয়ে, তো বললো যে আমি বললাম আপনি কোথায়? বলে যে আমি তো নার্সিংয়ের ডিজি। তার মানে আপনি নার্সিংয়ের ডিজি, তো আপনার তো নার্সিংয়ের ওয়েবসাইটে আপনার বিবলিওগ্রাফি তো নাই, ফুল বিবলিওগ্রাফি তো দেন নাই। বলে যে বুঝতেছেন না কোন জায়গাতে আমি এসছি, এইখানে বেশি টেশি না দেওয়াই ভালো। বোঝেন, দ্য ডিজি হ্যাজ দ্যাট ইমপ্রেশন। এখন প্রবলেম যেটা নার্সিংকে নিয়ে হচ্ছে সেটা হচ্ছে যে নার্সিং ইজ টু মাচ ডোমিনেটেড বাই দেয়ার অ্যাসোসিয়েশন। কয়েকদিন আগে পত্রিকায় দেখে থাকবেন যে আমাদের একজন নার্সিং ইনস্ট্রাক্টর, তার পোস্টিং হচ্ছে, সে কিন্তু ময়মনসিংহের নার্সিং কলেজের একটা ইনস্ট্রাক্টর, সে ডিজি নার্সিংয়ের পিএম বা ডিপিএম কিছু একটা, সে কলেজ অফ নার্সিংয়ের টিচার, আর একটা কি, এবং যে কারণে সে দুটো আবাসন দখল করে রেখেছে, দুই জায়গায় মানে সে বেসিক্যালি 3টা জায়গাতে কাজ করে। তো সে তো আর মা দুর্গা না যে 3 জায়গায় কাজ করতে পারবে, তাহলে কোনো জায়গাতে কাজে গাফলতি হচ্ছে। ফলে নার্সিংয়ের অবস্থাটা এটা। আর এই যে মিডওয়াইফারি যোগ করে দেওয়া হলো নার্সিংয়ের সাথে, খেয়াল করে দেখেন মিডওয়াইফারি ক্যাডারটা তৈরি করাটা ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে সেই বিতর্কের এখনো যে লাভ নেই, যেহেতু আমরা ক্যাডার করেই ফেলেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমরা নার্সিং মিডওয়াইফারি পড়ানোর দায়িত্ব দিলাম কাদেরকে? সেই সব নার্সিং ইনস্টিটিউটকে, যে নার্সিং ইনস্টিটিউটগুলো অলরেডি সাফার করছিল ফ্যাকাল্টি ডেফিসিয়েন্সিতে, স্পেস ডেফিসিয়েন্সিতে। আমি কিছুদিন আগে মিডওয়াইফদের নিয়ে একটা গবেষণা করেছিলাম, ঠিক আছে। সেই গবেষণা আমাকে মোটামুটি দেখিয়েছে যে মিডওয়াইফরা মোটামুটি 2nd ক্লাস সিটিজেন হচ্ছে উইদিন দ্য নার্সিং। আচ্ছা, ঢাকা নার্সিং কলেজে মিডওয়াইফদেরকে ডাইনিং টেবিলে ঢুকতে দেওয়া হয় না, আমরা খেয়ে বেরোবো তারপর তোরা ঢুকবি। এখন লাঞ্চ আওয়ার তো ফিক্সড, ওরা বারান্দায় ড্রেনের পাশে দাঁড়িয়ে খায়,
যেহেতু নার্সরা এই হচ্ছে আপনারই। এখন ব্যাপারটা হচ্ছে কি যে খেয়াল করে দেখবেন এই এখন কিন্তু নার্সিংয়ে ঢুকছে ইন্টারমিডিয়েট পাস করে, মিডওয়াইফারিও ঢুকছে ইন্টারমিডিয়েট পাস করে। কিছুদিন পরেই মিডওয়াইফরা দাবি করা শুরু করবে যে ডিজি নার্সিংয়ে সব পোস্ট নার্সিংয়ের হবে কেন, আমাদের মিডওয়াইফদের পোস্ট দেওয়া। হ্যাঁ, কিন্তু সেটা কি সঙ্গত নয়? অবশ্যই সঙ্গত, কিন্তু প্রশ্ন হচ্ছে কি যে আমাদের নীতি নির্ধারকদের সেই প্রস্তুতি আছে কি না। তারা তো মিডওয়াইফ বানিয়ে বসে থাকলো। আর এখন গল্প শুরু হয়ে গেছে যে বিএসসি নার্সরা চলে এসছে। বিএসসি নার্সরা অলরেডি 2-4 নার্স ডাইরেক্টরকে বলেছে আপনার মতো এসএসসি পাস করে না, আমি গ্রাজুয়েট নার্স। সো এই যে টেনশনগুলো দেখছেন আপনি, ঠিক আছে। ফলে নার্সিং, ডিজি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিটাকে ঠিক করা যাবে না তা আমি বলছি না, কিন্তু এটা পুরো ঢেলে সাজাতে হবে, ঠিক আছে। যে কথা ডক্টর জাকির বলছিলেন, অ্যাপ্রোপ্রিয়েট লোক যে নেই তা না, কিন্তু আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট লোক অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে বসাতে হবে। কিন্তু আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েটনেসের সংজ্ঞা যদি এইভাবে করেন, আনুগত্য, এফিসিয়েন্সি না, এখানে কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে এফিসিয়েন্সি আর একটা হচ্ছে এলিজেন্স। আমরা সবসময় এলিজেন্সের উপর জোর দিই এবং মোটামুটি সংখ্যাতাত্ত্বিকভাবে প্রমাণিত যে যারা বেশি এলিজেন্ট হয় তারা কম এফিশিয়েন্ট হয়। যার এফিসিয়েন্সিতে ঘাটতি থাকে সেই ঘাটতি শেষে পুরানোর জন্য এলিজেন্স হয়, আর যার এফিসিয়েন্সি আছে সে একটু ঘাটতাড়া হবে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। তো ফলে এই হলো কি যে আপনার নার্সিং আর মিডওয়াইফারির গল্প। আমি শেষ করছি যে যেহেতু আমরা ডিজি হেলথ, নার্সিং টার্সিং নিয়ে কথা বলছিলাম, সবগুলো নিয়ে মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা হচ্ছে কি যে আমাদের কিন্তু রিক্রুটমেন্ট রুল আছে, প্রমোশন রুল আছে, সব কিছু রুল আছে, কিন্তু এই রুলটাকে কিন্তু আমরা কমপ্লিটলি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছি। আপনি আজকে ডিজি হেলথের দিকে তাকিয়ে দেখেন, যতগুলো ডিরেক্টর দেখবেন, যেটা ডক্টর জাকির বললেন, অধিকাংশ হচ্ছে প্রফেসর থেকে। কোন আইনে লেখা আছে যে তুমি প্রফেসর হওয়ার সাথে সাথে ডিরেক্টরের চেয়ারে বসার অধিকার পাবা? রিক্রুটমেন্ট রুলসে একটা ডিরেক্টরের চেয়ারকে রাখা হয়েছে প্রফেসরদের দিক থেকে আসার জন্য, সেটা হচ্ছে ডাইরেক্টর মেডিকেল এডুকেশন, যেটা এখন আলাদা ডিজি হয়ে গেছে। তাও ডাইরেক্টর মেডিকেল এডুকেশন হতে গেলে পরে প্রিন্সিপালের দায়িত্ব পালন করে এসে তারপর বসতে হবে, প্রফেসর হলেই হতে পারে না। কিন্তু একটা অলিখিত নিয়ম এখন দাঁড় করিয়ে ফেলা হচ্ছে, ডাইরেক্টর হয় ব্রিগেডিয়ার সাহেব আসবে, না হলে প্রফেসর সাহেব আসবে। সারা জীবন মাঠের কাজ করে ইউএইচপি ও সিভিল সার্জন ডিডি করে ও ডাইরেক্টর হওয়ার আগেই তো নিঃশ্বাস শেষ, অধিকাংশ রিটায়ার করিয়ে দেওয়া হচ্ছে তার আগে। যে দু একজন এসে উপরে হাজির হচ্ছে, সেও এদের চিপা চাপায় তার জায়গাটা খুঁজে। এবং আপনি খেয়াল করে দেখেন, এই যে বর্তমান স্বাস্থ্য সচিব না, এর আগের যিনি স্বাস্থ্য সচিব ছিলেন মান্নান সাহেব, উনি একটা মিটিংয়ে একজন ডাইরেক্টরের সাথে পরিচয় করানো হলো ওনাকে, একজন প্রফেসর অফ মেডিসিন সদ্য ডিরেক্টর, লাইন ডিরেক্টর হয়েছে। তিনি বললেন লাভটা হলো কি, আপনাকে প্রফেসর বানাতে তো আমার 35 বছর লাগছে, এখন আপনার কাছ থেকে আমি প্রফেসরের সেবাও পাচ্ছি না, লাইন ডিরেক্টরের সেবাও যে খুব একটা পাচ্ছি তা তো আপনার কথাবার্তাতে মনে হচ্ছে না। এই হচ্ছে এটা আমি একটু বলি এখানে, মানে আমি আপনার কাছে যেতে যাচ্ছিলাম, খুব সংক্ষেপে বলতে হবে, সময় কম আছে। স্টুডেন্টস লুজ আ গুড টিচার এন্ড অ্যাডমিনিস্ট্রেশন গেটস আ ব্যাড অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, আচ্ছা, আমি হ্যাঁ, আপনার কি আর কিছু অ্যাড করার আছে? না, তো আমি ওটাই বলছিলাম যে যে নিয়ম কানুনগুলো আছে সেগুলোই যদি মানা হয়, ওই যে যেটা বললাম যে বর্তমানে যিনি মহাপরিচালক স্বাস্থ্যের দায়িত্বে আছে, শেক্সপিয়ারের একটা কথা আছে, সাম বর্ন গ্রেট, সাম অ্যাচিভ গ্রেটনেস, সাম হ্যাজ গ্রেটনেস থার্স্ট আপন দেম। তো প্রফেসর বাইজুতের উপরে কিন্তু থার্স্ট আপন করা হয়েছে। আপনারা খেয়াল করবেন, প্রথমে কিন্তু নিউজ টেলিভিশনের নাম ছড়িয়ে গিয়েছিল প্রফেসর এনায়েত হ্যাজ বিন পোস্টেড অ্যাট ডিজি হেলথ, তারপর দেখা গেল যে না, প্রফেসর এনায়েত না। কেন হয়েছে সে গল্প আমি যেতে চাচ্ছি না, কিন্তু ওনার উপর কিন্তু থার্স্ট আপন করে দেওয়া হচ্ছে। এখন থার্স্ট আপন করে দিলে উনি কীভাবে যেভাবে চালাচ্ছেন, তো ইফ ইউ ডোন্ট হ্যাভ রাইট পিপল নেই এটা মনে করার কারণে 10,000-এর উপরে ক্যাডার স্ট্রেংথ কিন্তু আমাদের। আমার লাগবে হচ্ছে 460টা ইউএইচএফপিও, 64টা সিভিল সার্জন আর 10-12টা বা 20টা ডাইরেক্টর। এই লোকগুলো 10,000-এর ক্যাডারে নেই তা বিশ্বাস করার কোনো মানে নেই। কিন্তু কথা হচ্ছে যে আমরা সেই লোকগুলোকে পিক করছি না, বসাচ্ছি না, এবং আমরা একটা জোড়া তালি দিয়ে চালানোর চেষ্টা করছি। অনেক ধন্যবাদ ডক্টর জাকির হোসেন। আমি খুব সংক্ষেপে আপনার কাছে শুনতে যাচ্ছি। আমি জানি যে আপনি নার্সিং এবং মিডওয়াইফারি নিয়েও কিন্তু আপনার কাজ আছে। খুব সংক্ষেপে 30 সেকেন্ডের মধ্যে একটু যদি এই বিষয়ে আপনার কিছু অ্যাড করার থাকে, যে বিষয়গুলো নিয়ে ডক্টর সবুর বললেন, এর সাথে যদি কিছু অ্যাড করার থাকে। নার্সিং এর মধ্যে কিন্তু এখন প্রচুর পিএইচডি করা নার্সও আছে, জি, বিদেশ থেকে পিএইচডি করা, অবশ্যই তারা উপযুক্ত। তো ওদেরকে নিয়ে কিন্তু ভালো ভালো প্রশাসনিক যে ফাংশনাল পজিশনে বসানো উচিত। আর একটা হলো নার্সিং আসলে পুরোপুরি স্বাধীন একটা আলাদা অধিদপ্তর না, পুরোপুরি এটা মন্ত্রণালয়ের একদম পরিচালনায়, ডাইরেক্ট পরিচালনায়
পরিচালিত হয়। ওখানে কিন্তু একটা স্বাধীনতা দিতে হবে। আর হলো যে নার্সিং এর যারা টিচার, তাদের কিন্তু গ্রোন আপ করতে হবে, তাদের গ্রুম আপ করতে হবে। এটা কিন্তু ওই সিস্টেমটা নার্সিং এর মধ্যে এখনো হয়নি। হ্যাঁ, ওটা করতে হবে। অনেক ধন্যবাদ। তো আমাদের সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছে, কিন্তু আজকে খুবই রিচ একটা আলোচনা হলো এবং একটা খুব মাল্টি ডাইমেনশনাল আলোচনা হলো, বিভিন্ন হেলথ সেক্টরের বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো। দর্শক, আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আজকের আলোচনাকে র্যাপ আপ করা বা সামারাইজ করা খুবই কঠিন একটা কাজ, কেননা আজকে আমরা মন্ত্রণালয়ের গভর্নেন্সের সমস্যা নিয়ে কথা বলেছি তার অধীনস্থ যেই অধিদপ্তরগুলো আছে সেগুলো নিয়ে, এবং সেগুলোর প্রত্যেকটির নিজস্ব ডাইমেনশন আছে, নিজস্ব ডাইনামিক্স আছে। সেগুলো নিয়ে আমরা খুব রিচ বা খুব ভালো একটা আলোচনা আমরা আজকে শুনেছি। এই আলোচনা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। স্বাস্থ্য ব্যবস্থার যে সমস্যাগুলো আছে তার স্বরূপ কিছুটা আমাদের সামনে উন্মোচিত হয়েছে, কিন্তু সেখানে বসে থাকলেই চলবে না। আমাদের যারা নীতি নির্ধারক আছেন, এই আলোচনার ভিত্তিতে তারা যদি আরেকটু সমৃদ্ধ হতে পারেন, আরেকটু গণমুখী সিদ্ধান্তের দিকে এগিয়ে আসতে পারেন, তাহলে আমাদের এই আলোচনা সার্থক হবে। এই আশা রেখে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।